জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সাদা শয়তান বলার স্পর্ধা কোথায় পেলেন ছাত্রদল নেতা? ইতিহাস না জানলে আর মুরব্বীদের সম্মান দেয়া না শিখলে রাজনীতিতে যা হয় ঠিক সেটাই করেছে ইন্টারপাস দল বিএনপি। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করব জামায়াতের আমির এক চুল বাড়িও বলেননি, বরং বিএনপি আজ তাদের দলের জন্মদাতা তুল্য একজন ব্যক্তিকে অস্বীকার করে নিজেদের দেউলতিয়া প্রমাণ করছে। পুরো বক্তব্য না শুনেই যারা লাফাচ্ছে তাদের জন্য আজকের এই ইতিহাসের ক্লাস। কর্নেল ওলি কি আসলে স্বাধীনতার প্রথম বিদ্রোহী ছিলেন, নাকি পুরোটাই রাজনৈতিক চাল? আর কেনই বা গুঞ্জন উঠেছে আগামীতে জামায়াত সরকার গঠন করলে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এই ওলি আহমদ? রাজনীতিতে কি তবে বড় কোনো ভূমিকম্প হতে যাচ্ছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি ঐতিহাসিক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম হলেন স্বাধীনতার প্রথম বিদ্রোহী। তিনি চাইলেই ঘোষণা দিতে পারতেন, কিন্তু সিনিয়র হিসেবে জিয়াউর রহমানকে সম্মান দেখে তাকে দিয়ে ঘোষণা করিয়েছেন। এই বক্তব্যের পর ছাত্রদল নেতাদের গালিগালাজ শুরু। ছাত্রদল নেতা আবিদ জামায়াতের আমিরকে সাদা শয়তান বলার স্পর্ধা দেখিয়েছেন, কিন্তু আসল সত্যটা কি? জামায়াতের আমির কি বলেছেন? ওলি আহমেদ ঘোষক না, তিনি বলেছেন তিনি রিভল্ট করেছেন। রিভল্ট মানে হলো বিদ্রোহী, অথচ তারা এটি নিয়ে নোংরা রাজনীতি করা শুরু করেছে। আরে ভাই, রিভল্ট আর স্বাধীনতার ঘোষক এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তিনি বলেছেন প্রথম বিদ্রোহী, তিনি বলেননি যে স্বাধীনতার ঘোষক, অথচ মূলধারার গণমাধ্যমও বিষয়টিকে টুইস্ট করেছে। আসুন একটু গভীরে যাই। 1971 সালে 25শে মার্চ কালুরঘাটে কি হয়েছিল? ঘোষণার মাইক্রোফোন কার হাতে ছিল? আর সেই ঘোষণার স্ক্রিপ্টটা বা সিদ্ধান্ত কার সাথে আলাপ করে নেওয়া হয়েছিল? 1971 সালের 25শে মার্চ চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে কর্মরত তরুণ অফিসার ক্যাপ্টেন ওলি আহমেদ, তখন তিনি ক্যাপ্টেন ছিলেন। ঢাকায় ক্র্যাকডাউনের খবর আসার পর সবার আগে যিনি বিদ্রোহী করেছিলেন তিনি ওলি আহমেদ। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রথম সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন বারাকের ভিতরে। ইতিহাসের সাক্ষী ওলি আহমেদ নিজেই। তিনি মেজর জিয়াকে তৎকালীন পরিস্থিতির ভয়াবহতা বোঝান। প্রস্তাব আসে কে ঘোষণা দিবে? ওলি আহমেদ তখন তরুণ, রক্ত গরম। তিনি চাইলেই মাইক হাতে নিয়ে বলতে পারতেন আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, কিন্তু তিনি তা করেননি। তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি মিলিটারি চেইন অফ কমান্ড অফ সিনিয়রিটি সম্মান বজায় রেখে তিনি বলেছেন, স্যার আপনি সিনিয়র, আপনি ঘোষণা দিলে মানুষ সেটা বেশি গ্রহণ করবে। এটা কি কর্নেল ওলির উদারতা নয়? এটা কি ত্যাগের নজির নয়? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার একমাত্র প্রত্যক্ষ দোষী ছিলেন এই বীর বিক্রম ওলি আহমেদ। এই বীর বিক্রম ওলি আহমেদ মুক্তিযুদ্ধের পুরোটা সময় জিয়াউর রহমান যেখানে, ওলি আহমেদ সেখানে। তিনি ছিলেন জিয়াউর রহমানের ছায়াসঙ্গী। জিয়াউর রহমান তাকে কতটা বিশ্বাস করতেন? নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতেন ওলি আহমেদকে। সেক্টর কমান্ডার জিয়ার প্রতিটি অপারেশনে প্ল্যানিং এ ওলি আহমেদের ভূমিকা ছিল। তাই তো দেশ স্বাধীন হওয়ার পর তিনি বীর বিক্রম খেতাব পেলেন। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হলো। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন তখন তার একান্ত ব্যক্তিগত সচিব কে ছিলেন? সেই ওলি আহমেদ শুধু পিএস নয়, তিনি ছিলেন জিয়ার ব্রেন। যে দলটির নাম বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই নামটা কার দেওয়া জানেন? ইতিহাস বলে বিএনপির নাম নির্ধারণ প্রথম কমিটি এবং দলের রূপরেখা বা কনস্টিটিউশন লেখার কলমটি কর্নেল ওলিরই ছিল। আর সেই ওলিকে বিএনপি ওন করে না, বিএনপি তাকে বিশ্বাস করে না, বিএনপি তাকে মর্যাদা দেয় না। কি বিচিত্র! রাজনীতিতে দর্শক, রাজনীতির পিছনের এমন সব অজানা গল্প আর নতুন বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আবার মূল আলোচনায় ফেরা যায়। 1981 সালে চট্টগ্রামে সার্কিট হাউসে জিয়াউর রহমান শহীদ হলেন। বিএনপির তখন সর দুর্দিন, নেতারা সব ভয়ে পালাচ্ছে। ডাক্তার AK-UM
ফিরুজা চৌধুরী এবং ফেরদৌস আহমেদ করশিরিত মতো নেতাদের তখন দেশ ছেড়ে আমেরিকায় বা নিরাপদ আশ্রয়ে, কিন্তু একজন মানুষ পালায়নি। তিনি হলেন ডক্টর অলি আহমেদ। নিজের পরিজনকে ভুলে তিনি ছুটে গিয়েছিলেন বিধবা খালেদা জিয়ার পাশে। শহীদ জিয়ার এতিম সন্তানদের তথা তারেক রহমান এবং কোকর মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন। আজ ছাত্রদলের যে ছেলেরা অলি আহমেদকে গালি দেয়, তারা কি জানে অলি আহমেদ না থাকলে 1981 সালে বিএনপি বিলুপ্ত হয়ে যেত। তাদের নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখা হতো না। বেগম জিয়াকে রাজনীতিতে টিকিয়ে রাখার পেছনে মূল কারিগর ছিলেন এই অলি আহমেদ। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা অদ্ভুত মিল আছে। মিলটা কি জানেন? উভয় দলই তাদের আসল ত্যাগী নেতাদের সহ্য করতে পারে না। আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাদের, তাজউদ্দিন আহমেদের অবদানকে আড়াল করে কেবল শেখ মুজিবকে হাইলাইট করে, বিএনপিও ঠিক একই কাজ করছে। কর্নেল অলির সাথে তারা জিয়াউর রহমানকে হাইলাইট করতে গিয়ে অলির অবদানকে মুছে ফেলতে চায়। কারণ একটাই, অলি আহমেদ বেঁচে থাকলে বর্তমান নেতৃত্বে দুর্বলতাগুলো প্রকাশ পাবে। অলি আহমেদ সত্য কথা বলেন, তিনি জিয়ার আদর্শের কথা বলেন, যা বর্তমান বিএনপির সাথে মেলে না। তাই তাকে দল থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তাকে মাইনাস করে বিএনপি এখন হাইব্রিডের দখলে। বিএনপির আসল ক্ষোভের কারণ কি? ইতিহাস নাকি বর্তমান রাজনীতি? অলি আহমেদের বড় দোষ হলো তিনি জামায়াতের সাথে জোটে আছেন বা জামায়াতের পক্ষে কথা বলছেন। তিনি এলডিপি গঠন করেছেন, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি জামায়াতের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন। জামায়াত তাকে সম্মান দিচ্ছে যা বিএনপি দেয়নি। জামায়াতের আমির যখন একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে কথা বলেন, তখন বিএনপির উচিত ছিল ধন্যবাদ দেওয়া। কারণ অলি আহমেদ তো দিন শেষে বিএনপির ইতিহাসেরই অংশ। কিন্তু ছাত্রদল নেতা সাদা শয়তান বলল, ডাকসুর পরাজিত ভিপি আবিদুর রহমান ডাক্তার শফিকুর রহমানকে এই গালি দিলেন। তারেক রহমানের বিএনপি এখন আর জিয়ার বিএনপি নেই। এখানে অলি আহমেদের মতো সিনিয়রদের জায়গা হয় না, এখানে জায়গা হয় তমৎকারীদের। অলি আহমেদকে অপমান করা মানে হলো বিএনপির ভিত্তিকেই অপমান করা। বিএনপি তাকে অন করুক বা না করুক, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অলি আহমেদকে সারা লেখা সম্ভব নয়। যাকে বাদ দিলে জিয়ার স্বাধীনতা ঘোষণা অসম্পন্ন হয়, তাকে আপনারা অস্বীকার করবেন কিভাবে? জামাতে ইসলামী প্রমাণ করেছে তারা গুণীজনদের কদর করতে জানে। দলমত নির্বিশেষে তারা একজন বীর বিক্রমকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছে। আর বিএনপি তারা নিজের ঘরের মানুষকে পর করে দিয়ে আজ ইতিম। এবার আসি জামায়াত জোটে কর্নেল অলির অবদান নিয়ে। কর্নেল অলি আহমেদ, যিনি এই জোটের অন্যতম স্তত্ব, জামাতের সাথে সিট শেয়ারিংয়ে তিনি 7টি আসন পেয়েছিলেন, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি একটি আসন স্বেচ্ছায় ছেড়েছেন। কেন? আমিরের জামাতের একটি মাত্র অনুরোধ। আমির বলেছিলেন, ভাই ওই আসনটিতে দাঁড়িপাল্লার অবস্থান খুব ভালো, জোটের স্বার্থে ওটা আমাদের দিন। অলি আহমেদ এক মুহূর্ত ভাবেননি। তিনি বলেছেন, জোট বাঁচলে দেশ বাঁচবে, আসন বড় কথা নয়। বিএনপি যেখানে মনোনয়ন নিয়ে মারামারি হয়, টাকা লেনদেন হয়, সেখানে অলি আহমেদ প্রমাণ করলেন তিনি চাঁদাবাজি বা ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি বিএনপির বর্তমান চাঁদাবাজি, খুন, আহাজানিতে অতিষ্ঠ হয়ে এই জোটে এসেছেন। তার এই ত্যাগ জোটের কর্মীদের মধ্যে এক নতুন স্পিরিট তৈরি করেছে। অলি আহমেদের এই রাজনৈতিক উদারতা প্রমাণ করে তিনি সত্যিকারের স্টেটসম্যান। গত 50 বছর ধরে আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াতকে মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার বলে গালি দিত, কিন্তু এখন আর সেই গালি দেওয়ার সুযোগ নেই। কারণ জোটের মঞ্চে বসে আছেন খোদ বিক্রম অলি আহমেদ, যিনি স্বাধীনতার প্রথম বিদ্রোহী, যিনি জিয়াউর রহমানকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করিয়েছিলেন। তাকে কি রাজাকার বলা সম্ভব? এ জোটকে কি আর রাজাকার বলে গালি দেওয়া সম্ভব? বিএনপি এখন বেকায়দায়, তারা আর রাজাকারের গালিটা দিতে পারছে না, দিলেই মানুষ হাসবে। তাই তারা নতুন বুলি উড়াচ্ছে, জামায়াতকে তারা গুপ্ত বলছে। এটা তাদের রাজনৈতিক দেউলত্যাগ। যখন যুক্তিতে পারে না, তখন তারা ষড়যন্ত্র ও তথ্য খোঁজে। এখন রাজনীতিতে অলিতে গলিতে সবচেয়ে বড় খবর শোনা যাচ্ছে, জামাত জোট ক্ষমতায় গেলে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি করা হতে পারে। কেন এই গুঞ্জন? কারণ জামাত চায় সর্বোচ্চ পদে এমন একজন ব্যক্তি থাকুক যিনি
বিতর্কের ঊর্ধ্বে, যার মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড আছে। অলি আহমেদ সেই ক্রাইটেরিয়ায় 100-তে জামাতের সরকার গঠন করলে আন্তর্জাতিক বিশ্বকে আশ্বস্ত করতে হবে। সেক্ষেত্রে অলি আহমেদের মতো একজন সিনিয়র, অভিজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি বানালে বিশ্বের কাছে বার্তা যাবে যে সরকার কোনো উগ্রবাদী সরকার নয়, এটি জামাতের একটি মাস্টার স্ট্রোক স্ট্র্যাটেজি হতে পারে। যদি তিনি রাষ্ট্রপতি নাও হন, জামাত তাকে রাষ্ট্রের কোনো না কোনো বড় দায়িত্বে বসাবে। হতে পারে তিনি সংসদ নেতা বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এমন কোনো সুপার মিনিস্টার পদে থাকবেন যা সরকারকে দিক নির্দেশনা দেবে। কারণ অলি আহমেদের অভিজ্ঞতা, বিশেষ করে তার সাবেক সহযোগ্য মন্ত্রী জিআরপিএস হওয়ার যোগ্যতা, এরা দেশ গঠনের অপরিহার্য। জামাত অকৃতজ্ঞ দল নয়। অলি আহমেদের জীবনের শেষ সময়ে এসে যে ঝুঁকি নিয়েছেন তার প্রতিদান জামায়াত দিবে। বিএনপির প্রতিষ্ঠাতা হয়েও তিনি ধানের শীষ ছেড়ে দাঁড়িপাল্লা সঙ্গ দিয়েছেন। এই ঋণ জামাত শোধ করবে তাকে রাষ্ট্রপতির অভিভাবক বানিয়ে। কর্নেল অলি আহমেদ এবং জামায়াতের এই কেমিস্ট্রি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়। এটি মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী মূল্যবোধের অপূর্ব সংমিশ্রণ। এখন এই অর্জনকে কাজে লাগানোর দায়িত্ব। জনগণ যদি তাদের ভুল বুঝতে না পারে, যদি তারা এখনও ইতিহাসের সত্যকে অস্বীকার করে অলি আহমেদকে অপমান করতে থাকে, তবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর জামাত, তারা প্রমাণ করেছে তারা দেশ চালাতে প্রস্তুত, তারা সবাইকে নিয়ে চলতে প্রস্তুত। দর্শক, আপনি কি মনে করেন, কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি বানালে তা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে, নাকি বিএনপির দাবি সঠিক যে তিনি ইতিহাস বিকৃত করেছেন? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির সব লেটেস্ট আপডেট এবং এমন বিশ্লেষণ ধর্মীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।